ওকে, আমরা করব আজকে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন। আচ্ছা, আমরা টর্ক করেছি তো। টর্ক টর্ক কি বলতো? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না? আর ক্রস এ। আচ্ছা, ওটা তো ভেক্টর ফর্মে। মনে কর এই হচ্ছে আমার একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টের অ্যাক্সিসটাকে ইমাজিন করলাম এইখানটায়। ওকে, দিস ইজ দ্য অ্যাক্সিস অফ দ্য অবজেক্ট। আমি যে কোনো একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করেছি। সাপোজ আমি এইখানটাতে ফোর্স অ্যাপ্লাই করেছি, ডান। যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তাহলে সেটাতে এই লাইন বরাবর কাজ করবে। ওকে, এবার এখান থেকে আমি যেখানটায় ফোর্স অ্যাপ্লাই করেছি, যদি এটাকে পয়েন্ট পি বলি, তাহলে দেখ এখান থেকে পয়েন্ট পি অবধি আমি একটা স্ট্রেট দাগ দিতে পারি, পাই না? আবার আমি আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এইখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট দাগ দিতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে পারপেন্ডিকুলার দাগ, এটাকে আমি নাম দিলাম ডি। ওকে, এই যে দাগ, এটাকে আমি নাম দিলাম আর। ইজ দ্যাট ক্লিয়ার? এই দাগটাকে কি নাম দিলাম? ডি। শুনতে পাইনি? কি নাম দিলাম? ডি। এটাকে কি নাম দিলাম? আর। আচ্ছা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডি এন্ড আর? D equal to R sin theta. Yes, so D equals to R sin of theta, তাই না? আচ্ছা, যে ফোর্সটা দিয়েছি, let that force be F, perpendicular distance be D। তাহলে টর্কের ডেফিনিশন হিসেবে কি বলতে পারি? যে টর্ক, যেটাকে টাউ দিয়ে লিখি, ইকুয়ালস টু নিশ্চয়ই F ইনটু D। টর্ক ইকুয়ালস টু F ইনটু D। আচ্ছা, তাহলে এখানে বসাতে পারি F ইনটু D এর জায়গায় F ইনটু R sin of theta। তাহলে যদি এখানে বসিয়ে দিই, তাহলে লিখতে পারি F ইনটু R sin of theta। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা কথা বল, যদি দুটো ভেক্টর হয়, তার যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে কি আসে? sin থিটা না cos থিটা? sin থিটা। আর ডট প্রোডাক্ট করলে cos থিটা। তাহলে আমি লিখতে পারি যে টর্ক আর যাই হোক সেটা r ক্রস f হবে। লিখতে পারি? সো দিস ইজ দি ভেক্টর ফর্ম অফ টর্ক। হ্যাঁ, বল। স্যার, ওখানে তো লেখা F for sin theta, তাহলে এখানে F cross R নয় কেন? f ক্রস r নয় কেন? গুড কোশ্চেন, এটা ভালো কোশ্চেন গো স্যার। তুমি f ক্রস r নয় কেন? আচ্ছা, আমরা দু রকম রোটেশন দেখব, ভালো করে বুঝবি। ধর এই যে আমার অবজেক্টটা আছে, এই দুভাবে রোটেট করতে পারে। এই একটা রোটেট করতে পারে এই রকমে, এই একটা রোটেট করতে পারে এই রকমে। এই দুটো রোটেশন পসিবল। আচ্ছা, যদি এই রকম রোটেট করে, তাহলে সেটাকে কি ধরনের রোটেশন বলি? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? গুড, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের রোটেশনকে কি বলবো? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেশন। একটা জিনিস আমাদেরকে প্রথম থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এনিথিং হুইচ ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ইজ পজিটিভ। কি বললাম? এনিথিং অ্যান্টি ক্লকওয়াইজ ইজ পজিটিভ। শুনতে পাইনি? পজিটিভ। গুড, তার মানে এটাকে ধরবো পজিটিভ, এটাকে ধরবো নেগেটিভ। ইকুয়ালস টু। আচ্ছা, আমাকে একটা ছোট্ট কথা বল, যদি r ক্রস f করি আর f ক্রস r করি, ভালো করে বুঝতে হবে কি বলছি। r এর ডাইরেকশন কোন দিকে? এই দিকে, রাইট? যদি r ক্রস f করি, তার মানে আমি কি এরকম লিখতে পারি যে এই একটা ভেক্টর r আর এই একটা ভেক্টর f লিখতে পারি? এই একটা ভেক্টর r, এই একটা ভেক্টর f লিখতে পারি? এইটা যদি থিটা হয়, তাহলে এটা কি হয়? sin অফ, এটা হয় 180 মাইনাস থিটা। আচ্ছা, sin থিটা আর sin 180 মাইনাস থিটা কোন ডিফারেন্স হয় ভ্যালুতে? না। sin থিটা আর sin 180 মাইনাস থিটা কি হয়? সেম হয়, রাইট? হ্যাঁ। এবার আমি যদি এটাকে f ক্রস r করি, তাহলে কোন দিকে যাচ্ছে? ভেতর দিকে। এবার রোটেশনটা কোন দিকে হচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে সেটাকে কি ধরবো? নেগেটিভ। নেগেটিভ ধরবো। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মাথায় রাখতে হবে যে আমাকে রোটেশনের অর্ডারটা এমনই নিতে হবে যাতে পজিটিভ ধরতে গেলে সেটা যাতে অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তাই মাথায় রাখবি যে যদি আমি এইরকম একটা 3 ডাইমেনশনাল স্পেসকে ইমাজিন করি, যেখানে x y আর z আছে, মনে কর
এইদিকে আছে আমার x, এইদিকে আছে আমার y, এইদিকে আছে আমার z। টর্ক যদি z এর দিকে হয়, যদি টর্ক z এর দিকে হয়, তাহলে x এর দিকে আমি কাকে রাখবো? তাহলে r নাই, r। আর y এর দিকে কাকে রাখবো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই জন্যই r ক্রস f হবে টর্ক। পরিষ্কার? আচ্ছা, একটা সিম্পল ভেক্টর নোটেশন দিয়ে করব। দেখো, মনে করো যে আমার কাছে একটা ভেক্টর r আছে। r ভেক্টর মানে যে কোনো পজিশন ভেক্টরকে আমরা r বলি, xi hat প্লাস yj hat প্লাস zk hat, সেটাকে r বলি। তাহলে এরকম কোন একটা পয়েন্ট আছে, এখান থেকে কোন একটা পয়েন্ট আছে যেটা r, xi hat প্লাস yj hat প্লাস zk hat। ওকে, এটা হচ্ছে r এর পজিশন ভেক্টর। আমি এখানে কোন একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, সাপোজ এখানে এই দিকে কোন একটা ফোর্স অ্যাপ্লাই করেছি আমার ইচ্ছা মতো। এই ফোর্সটা হচ্ছে fxi hat প্লাস fyj hat প্লাস fjk hat। ওকে, তাহলে r ক্রস f, r টাকে তো আমি এই পয়েন্ট থেকে ধরবো, তাহলে r এইদিকে, r ক্রস f। তাহলে r ক্রস f কি? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আউট অফ দ্য প্লেন হচ্ছে। ক্লিয়ার? তাহলে টর্ক ইকুয়ালস টু r ক্রস f, তার মানে r ক্রস f করলে নিশ্চয়ই xi hat প্লাস yj hat প্লাস zk hat ক্রস fxi hat fyj hat fzk hat, তাই না? তাহলে এটাকে ভেক্টর ফর্মে কি করে লিখি? i j k x y z fx fy fz, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? এটাকে যদি ভাঙি তাহলে কি লিখতে পারি? i y fz minus z fy, y fz minus z fy। না করে বলতে পারবি যে প্লাস j ক্যাপ করলে কি হবে? মাইনাস ছেড়ে দে, এইটা বল কি হবে? j ক্যাপ করলে কি হবে? yfx না, i তারপরে আছে y তারপরে আছে j, তাহলে j তারপরে কে আসবে? y এর জায়গায় কে আসবে? না, j y এর জায়গায় কে আসবে? z। আর z এর পরে তাহলে কে আসবে? x এর প্লাস, তাহলে fx। বোঝা গেল? তাহলে z fx হলে কি হবে? মাইনাস x fz। ক্লিয়ার? না করে আজকে অঙ্ক দিয়েছিলাম, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখলে এক লাইনে হতো, প্লাস এক লাইনে করেছি না, দুটো করে নিয়েছি। মাইনাস যদি হয় তাহলে x fz মাইনাস z fx হবে। মাইনাস নিচ্ছি, তার মানে এই পোরশনটা বাদ দিয়ে দিচ্ছি। দেখ, x fz মাইনাস z fx। বুঝতে পেরেছিস? তার মানে মাইনাস নিলে যেটা হবে, প্লাস নিলে ঠিক আমি অর্ডারে করে ফেলতে পারবো, প্লাস নিয়ে মুখস্থ করা সোজা। k ক্যাপ, তাহলে i এর পরে yz হলো, j এর পরে zx হলো, তাহলে k এর পরে কি হবে? x x, তারপরে f fy fy মাইনাস তাহলে y fx। ক্লিয়ার? দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর টর্ক। এবার যদি আমরা টর্ককে এভাবে লিখি যে টর্ক টাউ ইকুয়ালস টু টাউ x i hat, টর্ক টাউ ইকুয়ালস টু টাউ x i hat প্লাস টাউ y j hat প্লাস টাউ z k hat। টর্ককে আমি এভাবে লিখলাম, টাউ x i hat প্লাস টাউ y j hat প্লাস টাউ z k hat। তাই এখান থেকে এটার সাথে এটাকে কম্পেয়ার করতে পারি। বলতো টাউ x ইকুয়ালস টু কি লিখতে পারবো? yfx minus দোষ। তাহলে এখান থেকে লিখতে পারি টাউ x ইকুয়ালস টু y fz মাইনাস z fy, তাই না? টাউ x i hat, তার মানে এই টার্মটা তো টাউ x হওয়া উচিত। টাউ x i hat যদি হয়, এই টার্মটা কি হওয়া উচিত? টাউ x হওয়া উচিত। তাহলে টাউ x ইকুয়ালস টু কি লিখবো? y fz মাইনাস z fy। একই ভাবে টাউ y কে কি লিখবো? z fx মাইনাস x fz। টাউ z কে কি লিখবো? নিশ্চয়ই x fy মাইনাস y fx। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? একদম ক্লিয়ার? চলো ঠিক আছে। তাহলে আমরা করব অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম
এটাকে বলা হয় মোমেন্ট অফ মোমেন্ট। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টামকে বলা হয় মোমেন্ট অফ মোমেন্ট। আচ্ছা, লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা কেউ বলতে পারবি? লিনিয়ার মোমেন্টাম p equals to mv, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তাই না? আচ্ছা, ভেক্টর ফর্ম বলতে পারবি? ওকে, তার মানে p ভেক্টর ইকুয়ালস টু m v ভেক্টর। আচ্ছা, v কে কি আমি তিনটে কম্পোনেন্টে ডিভাইড করতে পারি? vx vy vz। আচ্ছা, তাহলে এরকম লিখতে পারি যে p ভেক্টর ইকুয়ালস px i hat প্লাস py j hat প্লাস pz k hat লিখতে পারি। আবার এটা ইকুয়ালস টু লিখতে পারি যে m vx i hat প্লাস m vy j hat প্লাস m vz k hat লিখতে পারি এটা। তাহলে এখান থেকে দেখ px মানে m vx, py মানে m vy, pz মানে m vz, এটা জেনে রাখতে হবে। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা l ভেক্টর দিয়ে লিখি। ওকে, কি বললাম? মোমেন্ট অফ মোমেন্ট। মোমেন্ট মানে r ক্রস সামথিং হবে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম l কে লিখতে পারি r ক্রস p। একই লজিক, ঠিক টর্কের মতো, বারবার একে দেখানোর দরকার নেই। x এ রাখতে হবে r কে, y তে রাখতে হবে p কে। ইজ ইট ক্লিয়ার? এবার যদি এটা ক্রস প্রোডাক্ট করি, আমাকে কেউ বলতে পারবি একবারে এই লাইনটা? এনিওয়ান ট্রাই করবি? আচ্ছা, সপ্তর্ষি i hat এর পার্টটা তুই বল, কি হবে? ক্রস প্রোডাক্ট r ক্রস p, i hat এর পার্টটা বল। px আর r মানে আমরা জানি যে x i hat প্লাস y j hat প্লাস z k hat। আমি এই গ্রুপটাকে কিন্তু বার করে দেবো, জানিস তো? ওখান থেকে আওয়াজ হচ্ছে, আমি লাস্ট ওয়ার্নিং দিলাম এটা। হ্যাঁ বল। হ্যাঁ, my vy my vz my তো কিছু নেই আমাদের, কি my আছে? স্যার ওই যে আরেকটা বলছি, আরেকটা r তো চাইছি না, l চাইছি। l r ক্রস p, আমি একবারে যে ডিটারমিনেট করার পরে লাস্ট একটা ইকুয়েশন পেলাম তো, তাহলে i হলে তার সাথে ফার্স্টে কে হবে? y। গুড। তারপরে px py pz কোনটা হবে? pz মাইনাস বলতো, বল। না, y pz মাইনাস z py, বুঝতে পেরেছিস? অবন্তি বল। প্লাস j ক্যাপ যদি করি তাহলে কি হবে? তারপরে হিসেবটা হচ্ছে যদি i হয়, j হয়, k হয়, তাহলে i এর পরে j, j এর পরে k, রাইট? হ্যাঁ বলতো, তাহলে j, দেখ হিসেবটা কি? i এর পরে j, j এর পরে কি? k। তাহলে i এর পরে j, j এর পরে k, k এর পরে i। ঠিক আছে, i কাকে করেসপন্ড করে? i করেসপন্ড করে x কে, j করে y কে, k করে z কে, তাই না? তাহলে যদি i y কাকে করেসপন্ড করে? j কে, তাই না? তাহলে i মানে x y z এরকম একটা ব্যাপার হচ্ছে না? তাহলে এখানে যদি y হয় তারপরে কি হবে? এখানে y পরে z, তারপরে কি হবে? x। তার মানে এখানে যেমন i এর পরে y pz লিখেছি, তাহলে j এর পরে কি লিখবো? y। তাহলে ওকে বলতে দে, y এর জায়গায় কি লিখবো? z। আর তারপরে p কি লিখবো? গুড, এই তো। তাহলে পরেরটা কি লিখবো? মাইনাস। এটা দেখ y pz যদি হয় উল্টে গেল, z py হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? x। বুঝতে পেরেছিস? নেক্সট আমি জিজ্ঞেস করব অনুভবকে। অনুভব কে ক্যাপ বল, কি হবে? কে ক্যাপ x p y গুড minus বা y হ্যাঁ, p x। ভেরি গুড। বুঝতে পেরেছিস? তার মানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এতটা ডেভেলপ করে গেছি যে বারবার ওই বড় ইকুয়েশন থেকে কিন্তু আর করব না। কখন বড় ইকুয়েশন করব? ইন কেস যদি কোনো নিউমেরিক্যালে আমাকে বলে দেখাতে হবে, যদি আমাকে কিছু বলে দিল না, নিউমেরিক্যাল করতে দিল, স্ট্যাটাস করে এটাই ফেলবো, অঙ্ক করে ফেলবো, এবং এটা আমরা মুখস্থ করবো না। কিন্তু মুখস্থ করেছি না, শুধু একটা অর্ডারের হিসাব মনে রেখেছি। বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে অঙ্ক করার সময় কোন জায়গাগুলোকে আমি প্রায়োরিটি দেব, কোন জায়গাগুলো দেব না। হ্যাঁ স্যার অঙ্কের সময় x y z এগুলো ম্যাগনিটিউড হবে তো? হ্যাঁ, মানে x y z ম্যাগনিটিউড হবে না, y p z z p, তাহলে এখানে y ম্যাগনিটিউড হবে, z ম্যাগনিটিউড হবে, x ম্যাগনিটিউড হবে, px py pz ম্যাগনিটিউড হবে। বোঝা গেল কথাটা? ওকে, তাহলে আমি যদি এখান থেকে কম্পেয়ার করি, তাহলে
মোমেন্টামের পার্ট যদি Lx বলি তাহলে Lx মানে এইটা হবে, রাইট? একই ভাবে যদি Ly বলি তাহলে এটা হবে, একই ভাবে যদি Lz বলি তাহলে এটা হবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা আমরা দু ধরনের অবজেক্ট, সলিড অবজেক্ট আমাদের চারিপাশে দেখতে পাই। আমরা কাদা দেখেছি, তাই না? আমরা ইরেজার দেখেছি, আবার আমরা কিন্তু হার্ড অবজেক্ট একদম যেমন স্টিল দেখেছি। তাহলে আমরা এক ধরনের অবজেক্ট দেখছি যেটা সলিড কিন্তু সেটাকে আমরা ডিফর্ম করতে পারি, রাইট? আবার আমরা আরেক ধরনের অবজেক্ট দেখছি সেটাও সলিড কিন্তু সেটাকে ডিফর্ম করতে পারি না। একটা স্টিল ব্লক ডিফর্ম করতে পারি? পারি না। তাহলে এক ধরনের অবজেক্টকে হ্যাঁ বলতে তুমি বলে না কাদা, হ্যাঁ কাদা ওটা তো সলিড অবজেক্ট বলা যায় না, ওটা তো কোয়াসি সেমি মানে আমি যদি একটা পটারি করার কাদা নিই সেটাকে আমি পুরোপুরি সেমি সলিড কি করে বলবো? সেটা তো সলিডই। সলিডের ডেফিনিশন কি? এনিথিং দ্যাট ক্যান নট ফ্লো। কাদা ফ্লো করতে পারে? হ্যাঁ কোন সেটা কাদার জলগুলা বলছি না, আমার কাদা বলতে এমন কাদা বল যেটা দিয়ে মাটির জিনিস বানানো হয়, এরকম বল, সিম্পল। জটিল করছে, আর ইরেজারের মতো কাদা বল, ঠিক আছে? এবার আমার একটা কথা বল, আমার আসল জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি। সেটা হচ্ছে তাহলে আমরা দু ধরনের সলিড পাচ্ছি, একটা সলিড যেটাকে আমরা চাইলে খুব ইজিলি ডিফর্ম করতে পারি, আর একটা সলিড যেটাকে আমরা ডিফর্ম করতে পারছি না। এই ধরনের অবজেক্ট যেটাকে আমরা ডিফর্ম করতে পারি সেটাকে বলবো নন রিজিড বডি। কি বলবো? ওকে, সেই অবজেক্ট যাকে ডিফর্ম করতে পারি তাকে কি বলবো? ওকে, তাহলে একটা হচ্ছে নন রিজিড বডি আর একটা রিজিড বডি। আচ্ছা, যদি আমরা এস্থেটিক ডেফিনিশন বলি, সো হোয়াট ডু ইউ মিন বাই রিজিড বডি? কি বলবো? a body which can be না, এটাও সুন্দর ডেফিনিশন হলো না। এটা বুঝলাম, এটাই ঠিক, কিন্তু আরো কেউ একটু ট্রাই কর ময়ূক, ট্রাই কর। একটা কিছু বোর্ডে থাকবে সবসময়, ট্রাই কর। রিজিড বডি, শঙ্কশুভ্র ট্রাই কর রিজিড বডি, ট্রাই কর। না বলি the body so which we can change the shape and size না, রেশমি না rigid bodies are the bodies in which the particles that displacement between two particles in the body Yes, is good. constant. তা কি সুন্দর ভাবে এই জিনিসটাকে আমরা বলতে পারি। মনে কর তোর কাছে এরকম একটা অবজেক্ট আছে যার মাঝখানে ডিসটেন্স 10 আর্মস্ট্রং। ওকে, তুই কি করলি? তুই একটা রেক্ট্যাঙ্গেল টাইপের ফিগার বানালি যেখানে এরকম চারটে ব্লক আছে। ওকে, প্রত্যেকটার মধ্যে ধর 10 আর্মস্ট্রং 10 আর্মস্ট্রং 10 আর্মস্ট্রং 10 আর্মস্ট্রং। এবার আমি কি করলাম যে এর উপরে একটা সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করেছি। ওকে, এই বডিটার উপরে যখন ফোর্স অ্যাপ্লাই করেছি তখন দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে যে এই বডিটার মধ্যে যে স্পেসিংটা সেটা চেঞ্জ হয়ে গেল, হতে পারে। আরেকটা হতে পারে যে এর মধ্যে স্পেসিংটা অ্যাজ ইট ইজ আগে যেরকম ছিল সেরকম থেকে গেল 10-10 করে। তাহলে আমি একে কি ডিফর্ম বলবো না একে ডিফর্ম বলবো? গুড, তার মানে এটা আমার ডিফর্ম বডি, এটা তো ডিফর্ম হয়নি, তাহলে ওর ডাইমেনশন একই আছে, তাহলে এই ধরনের বডিকে আমরা কি বলবো? রিজিড বডি। কিন্তু তাহলে দেখ ডেফিনিশনটা যদি আমরা একটু মলিকুলার লেভেলে যাই কি সুন্দরভাবে বলতে পারি যে দি বডি in which the distance between two particles won't ever change. শুধু এইটা চেঞ্জ হবে এমন না, এইটাও কখনো চেঞ্জ হবে না। তার মানে দুটো পার্টিকেল নয়, between any two particle will never change. ধর দেখা গেল যে আমি এটা একটা স্কয়ার ছিল, চেপটা রম্বাস বানিয়ে দিলাম, করতেই পারি। তাহলে কিন্তু সব পার্টিকেলের মধ্যে ডিসটেন্স আমার সেম থাকলো না, পাশাপাশি দুটো পার্টিকেলের ডিসটেন্স 10 করে থাকলো। যেই চেপটা দিলাম ডায়াগোনাল গুলোর মধ্যে ডিসটেন্স পাল্টে গেল, তাহলে তখনও কিন্তু সেটা নন রিজিড বডি হয়ে যাবে। ওকে, উই মাস্ট ডিল ইন কনসেপ্টস। তাহলে কি যে রিজিড বডি তাকেই বলবো যার দুটো পার্টিকেলের মধ্যে এনি টু পার্টিকেলের মধ্যে ডিসটেন্স সব সময় ফিক্সড থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ বল। স্যার তাহলে আমরা এমন বডি যাতে ডিফর্ম করলেও ওটা শেপ রিগেইন করছে ওই বডিগুলোকে কি বলবো? তাহলে সেটা তোর ডিফর্ম হচ্ছে, তোর কথাটার মধ্যেই প্রথমে রয়েছে কি স্যার ডিফর্ম করলে রিগেইন করছে, তার মানে ডিফর্ম হচ্ছে, তাহলে রিজিড থাকছে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে আমি একটা বলকে চিপে দিলাম বা স্প্রিংকে চিপে দিলাম দিয়ে ছেড়ে দিলাম, তাহলে ডিফর্ম হচ্ছে দিয়ে রিগেইন করছে। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে ডিফর্ম তো হচ্ছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। ফার্স্ট থিং কি?
ডিফর্ম তো হচ্ছে, তার মানে রিজিড কি থাকছে? থাকছে না, প্রথম জায়গাতেই কিন্তু ব্যাপারটা পাল্টে গেল। বুঝতে পেরেছিস কসমি? ওকে, হ্যাঁ স্যার এটা তো একটা রিজিড বডি, হাতুড়ি দিয়ে মারলে একটু ডিফর্ম হয়ে যাবে। তাহলে রিজিড থাকলো না, তাহলে তাহলে কি আমি আইডিয়াল রিজিড বডি কোনোদিন পেতে পারবো? না না, কোনোদিন আইডিয়াল রিজিড বডি পাওয়া পসিবলই নয়, কারণ আইডিয়াল রিজিড বলে কিছু হয়ই না। ইজ দ্যাট ক্লিয়ার? ভেঙে যাবে। ডায়মন্ড হার্ডার, তাই না? ডায়মন্ড হার্ডার, অ্যারোজেন আরো হার্ডার, হার্ডার দ্যান ডায়মন্ড, কিন্তু ব্রিটেল, মারলেই ভেঙে যাবে। অ্যারোজেন ডায়মন্ডের থেকেও হার্ডার, কিন্তু ব্রিটেল। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরোসল, ব্রিটেল, বোঝা গেল কথাটা? তার মানে ভেঙে যেতে পারে, কিন্তু ভেঙে গেলেও কিন্তু সে অনেক দূর অব্দি রিজিড। গ্লাস বেন্ড হয়, তার মানে ও নন রিজিড, কিন্তু গ্লাস ব্রেক করে যায়, তার মানে রিজিড অবজেক্ট এরকম হতে পারে যে ভেঙে যেতে পারে, কিন্তু তার স্ট্রাকচার সে চেঞ্জ করবে না। তাহলে দুটো অবজেক্টের মধ্যে তার দুটো ইন্টারমলিকুলার ডিসটেন্স তার সবসময় সেম থাকবে। এটা হতে পারে সে ভেঙে দুটুকরো হয়ে গেল, সে ব্যাপারটা আলাদা, যতটুকু থাকবে তার মধ্যে সবসময় সেম থাকবে। বোঝা গেল? দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ রিজিড বডি। রিজিড বডি আর এরকম যেরকম বলছিস এটা সব ভেঙে যাবে, তাহলে এটা হতেও পারে রিজিড, কিন্তু এটা রিজিড না, যেগুলো বেন্ড হতে পারে। কিন্তু রিজিড বডির ডেফিনিশন বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এবার আমরা পড়বো হচ্ছে রিলেশনশিপ বিটুইন লিনিয়ার এন্ড রোটেশনাল কোয়ান্টিটিজ। লেখো রিলেশনশিপ বিটুইন লিনিয়ার এন্ড রোটেশনাল কোয়ান্টিটিজ। একটু বুঝবো। মনে করো যে আমার এইরকম একটা অবজেক্ট আছে, ওকে? এই অবজেক্টটা কোন একটা সিচুয়েশনে এই পয়েন্টের অ্যাবাউটে সে রোটেট করছে, ওকে? আমি কি করলাম, ওকে এইখান থেকে এমন ভাবে রোটেট করালাম যে এই লাইন বরাবর এটা হলো ওর নতুন অ্যাক্সিস। ইজ দ্যাট ক্লিয়ার? এই লাইন বরাবর কি হলো ওর নতুন অ্যাক্সিস। আচ্ছা, আমি ওকে এখান থেকে এইটুকুনি ঘুরিয়েছি, লেট দিস অ্যাঙ্গেল বি থিটা। কোন একটা পয়েন্টকে কনসিডার করব, যে কোনো একটা পয়েন্ট। সাপোজ আমি এখানে এই পয়েন্টটাকে কনসিডার করলাম। এই পয়েন্টটা এ থেকে ঘুরে বিতে গেল, বি ধরে এই পয়েন্টটা, ওকে? এটা যদি আর হয়, এটা যদি এস হয়, আমরা পড়েছিলাম মনে আছে এস ইকুয়ালস টু আর থিটা, মনে আছে? শুনতে পাইনি? মনে আছে? গুড। তাহলে আমি লিখতে পারি এখানে এস ইকুয়ালস টু আর থিটা। আচ্ছা, আমরা যদি ডিফারেন্সিয়েট করি কি রকম, যে এখান থেকে আর একটু এগিয়েছে, মানে এই লাইনটা যদি এখান থেকে এই জায়গায় হতো, তাহলে এইটুকু নিশ্চয়ই ডি থিটা হতো। মনে করি যে ডি থিটা যেতে এইটুকু ডিসপ্লেসমেন্ট কভার হয়েছে, যেটা ডিএস। তাহলে আমি কি বলতে পারতাম যে ডিএস ইকুয়ালস টু আর ডি থিটা? এটা বলতে পারতাম? আচ্ছা, তাহলে তো আমি এরকমও করতে পারি যে অর ds বাই dt ইকুয়ালস টু আর d থিটা বাই dt, বোথ সাইডে dt দিয়ে ডিভাইড করে দিলাম। আচ্ছা, ds বাই dt কি? ভেলোসিটি। কি ভেলোসিটি? লিনিয়ার না অ্যাঙ্গুলার? লিনিয়ার। তাহলে দিস ইজ লিনিয়ার ভেলোসিটি। আর তো আমি জানি রেডিয়াস। আর কি আমার কখনো পাল্টাবে? না। উইল আর এভার চেঞ্জ? না। d theta dt কি বলতো? রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল, angular velocity. This must be made very clear, okay? theta যদি angular displacement হয়, angle কে কি বলি? angular displacement। তাহলে theta যদি angular displacement হয়, তাহলে d theta dt কি হবে? angular velocity, rate of change of angular displacement। তো তাহলে কি বলবো? angular velocity। so v equals to r omega, যেখানে v হচ্ছে linear velocity, omega হচ্ছে angular velocity। Is the concept clear? পরিষ্কার একদম সবার কাছে? ওকে, লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা s equals to r theta দেখলাম, v equals to r omega দেখলাম। আচ্ছা, কি হবে? এই ভেলোসিটিটাও তো চেঞ্জ হতে পারে, পারে তো? হ্যাঁ, ভেলোসিটি চেঞ্জ হতে পারে না? তাহলে কি ওমেগা চেঞ্জ হতে পারে না? পারে। ভেলোসিটিও চেঞ্জ হতে পারে, ওমেগাও চেঞ্জ হতে পারে। তাহলে আমি যদি এইরকম করি যে এই যে v equals to r omega পেলাম,
এটাকে আমি বোথ সাইডে ডিডিটি করতে পারি তো। তাহলে যদি লিখি ddt of v equals to ddt of r omega লিখতে পারি। আচ্ছা ddt of v কি কি a কি অ্যাক্সিলারেশন, গুড। তার মানে এটাকে লিখতে পারি a মানে লিনিয়ার অ্যাক্সিলারেশন। আচ্ছা r তো কনস্ট্যান্ট, আর আমার কোনোদিন পাল্টাচ্ছে না, তাহলে d omega dt কে কি লিখতে পারি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কে লিখে আলফা দিয়ে, কি দিয়ে লিখে আলফা, ওকে। or a equals r alpha or linear acceleration equals to r into angular acceleration। আচ্ছা একটা ছোট্ট এক্সাম্পলের কথা বলি। এই মনে কর আমার একটা ফ্যান ঘুরছে, দেখ যত ডিসটেন্স বাড়ে ওর তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এর ক্ষেত্রে তো মানে হচ্ছে না, জিরো বলেই ও সেম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে রোটেট করছে, তাই না? তাহলে ওর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন লিনিয়ার অ্যাক্সিলারেশন আছে না, তাই জন্যই দেখো ভেলোসিটি আর বাড়ছে না, দেখেছিস? খেয়াল করতে পারছিস? ফ্যানটা যখন চালানো শুরু করব জাস্ট দেখ ধীরে ধীরে স্পিড বাড়ছে, তার মানে ওর ওমেগাটাও দেখ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কিন্তু ওর ক্ষেত্রে কনস্ট্যান্ট নয়, এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইটসেলফ চেঞ্জিং, সেই জন্য কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেশনটা চেঞ্জিং। প্রথম গল্পটা v ইকুয়ালস টু r ওমেগা, এই যে ফ্যানটা ঘুরছে এটা কনস্ট্যান্ট ওমেগাতে ঘুরছে, সবাই এই ফ্যানটাকে দেখ, এই ফ্যানটা কনস্ট্যান্ট ওমেগাতে ঘুরছে। যখন কোনো ফ্যান কনস্ট্যান্ট ওমেগাতে ঘুরবে এর সেন্টার থেকে যত দূরে যাবে তত আর বাড়ছে না, তাহলে দেখ তত লিনিয়ার ভেলোসিটি বাড়ছে, ফ্যানের স্পিড বেশি। দেখ একদম সেন্টারের দিকে দেখা যতটা ফাস্ট লাগবে, যত দূরে থাকবে তত বেশি ফাস্ট হয়ে যাবে। খেয়াল করে দেখি এটা সেন্টার দেখ যত তাড়াতাড়ি ঘুরছে এই সাইডে বেশি তাড়াতাড়ি ঘুরছে, তাই না? বেশিটা ডিসটেন্স লিনিয়ারলি ট্রাভেল করছে, বেশিটা ডিসটেন্স অ্যাঙ্গুলারলি না, অ্যাঙ্গুলার ডিসটেন্স ভেতরটাও যা ট্রাভেল করছে যত দূরে যাবি সেম ট্রাভেল করছে। দেখ তো এই অ্যাঙ্গেলটাই তো ঘুরছে, দুজনেই তো সেম অ্যাঙ্গেল ঘুরছে, কিন্তু যখন তুই এন্ড পার্টটাকে দেখবি এন্ড পার্টের ভেলোসিটি কিন্তু বেশি হবে, লিনিয়ার ভেলোসিটি অ্যাট এনি মোমেন্ট। বোঝা গেল? পরিষ্কার হয়েছে সবার? ওকে চলো আজকে এইটুকুই।